আমার মেয়ের গলার থেকে ওটা ছিঁড়ে ফেলতে চাইছে। যারা আমার ছবিওয়ালা স্লিপ নিয়ে যাচ্ছে তাদের স্লিপটা ছিঁড়ে ফেলে দিচ্ছে এবং তাদেরকে ঢুকতে দিচ্ছে। যাচ্ছি একটা পুলিশের গাড়ি দিয়ে ধমকায় যাই যে কি ভয় পাই। অন্যদিকে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা জাতীয়তাবাদী বিশ্বাস করি। 1971-এর মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্ল্যাশ টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমি। ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত। দীর্ঘ 15 বছর শেখ হাসিনার শাসনামলে এদেশে হাজারো মানুষ গুম, হত্যা, অত্যাচার, অপমান, লাঞ্ছনার শিকার রয়েছে। হাজারো মানুষের ভিতর হাজারো না বলা কথা। আর এই না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ সাধারণ সম্পাদক জনাব সাদিকুর রহমান টুটুল। আমরা আজকে তার এই 15 বছরের না বলা কথা নিয়ে কথা বলবো এবং জানবো কেমন ছিল এই দীর্ঘ 15 বছর তার জীবনে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। এখন বর্তমানে ব্যস্ততা কি নিয়ে? বর্তমানে ব্যস্ততা রাজনৈতিক কিছু কর্মকাণ্ড নিয়ে। আর মূল বিষয়, আমি তো একজন ব্যবসায়ী, তো গত 16 বছরে তো কোনো ব্যবসা করতে পারিনি। সবকিছুই মোটামুটি বন্ধ হয়ে গেছিল। তো সেগুলোকে আবার নতুন করে চালু করার ব্যবস্থা করতেছি। আর আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশে ওনার দেওয়া 31 দফা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা দলের পক্ষ থেকে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছি। 36 জুলাই, 5ই আগস্টের এই আন্দোলনে নতুন একটা স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছি, একটা নতুন স্বাধীনতা পেয়েছি। এই নিয়ে আপনার অনুভূতি কি? অনুভূতিটা তো খুবই আনন্দের এবং খুবই রোমাঞ্চকর বলা চলে। আর আপনারা যেটা বলেন যে এরকম 36 দিনের একটা ব্যাপার, হ্যাঁ ঠিক আছে, 36 দিনে জিনিসটা হয়েছে, কিন্তু আসলে তো জিনিসটা 36 দিনের ব্যাপার না। এটা বিএনপি গত 16 বছর ধরে আন্দোলন করে এবং ত্যাগ স্বীকার করে এটাকে একটা অবস্থানে নিয়ে গেছে। ফিনিশিংটা এই 36 দিনে হয়েছে এবং আমরা আমাদের স্বাধীনতার নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি। এটাই আমার মূল কথা আর কি। যে অনেকেই বলে থাকে যে 36 দিনে বা ওর এক মানে কিছু ছেলেপেলেরা বা সবাই করছে না, তাদের অবদান আমরা অস্বীকার করব না, কিন্তু এখানে মূল কথাটা হলো যে না, এতদিন ধরে যে জিনিসটাকে রেডি করা হয়েছে তাদের অবদানটাকেও মনে করতে হবে এবং তাদের অবদান থেকে কোনো রকম খাটো করে দেখা চলবে না। দীর্ঘ 15 বছর শেখ হাসিনার শাসনামলে এদেশের হাজারো মানুষ নির্যাতনের শিকার। আমরা জানতে চাই জনাব সাদিকুর রহমান টুটুল এই দীর্ঘ 15 বছর তার জীবন কেমন ছিল, কেমন কেটেছে এই 15টি বছর। আসলে আমি তো এই এলাকার বাসিন্দা, এখানে আমার জন্মসূত্রে বড় হয়েছি এবং আমার এইখান থেকে রাজনৈতিক হাতেখড়ি হয়েছে। কিন্তু এই গত 16 বছরের সময় আমি এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছি। আমি এখানে থাকতে পারিনি। আমার এখানে সব ব্যবসা ট্যাবসা সবই ছিল ঠিকই, কিন্তু ব্যবসা সবই বন্ধ হয়ে গেছিল এবং আমি এখান থেকে এই এলাকা থেকে ত্যাগ করে অন্য এলাকায় গিয়ে রয়েছি। কিন্তু তারপরেও বিভিন্ন প্রয়োজনে হয়তো আসতে হয়েছে, কিন্তু মনে হয়েছে যে চোরের মতন যেমন রাতের আধারে আসতে হয়, এইভাবে আসতে হয়েছে। আগেই লোকজন দিয়ে পাহারা দিয়ে চেক করে রাখতে হয়েছে কোথাও কেউ নাই। এসে অফিসে ঢুকছি, টুকটাক একটু সই টই কাজ করছি, আবার ফাট করে বের হয়ে চলে গেছি। এবং দেখা গেছে যে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছিল যে যে কোনো একটা ঘটনা ঘটছে কোথাও সারা দেশের, সাথে সাথেই নতুন করে কেস আমাদেরকে কেস দিয়ে ফেলছে। যে আমরা হয়তো এমনও হয়েছে যে আমার এমনও কিছু সময় গেছে যে আমি দেশেই ছিলাম না। ওই সময়টাতে হয়তো আমি দেশের বাইরে গেছি, কিন্তু বাইরের থেকে শুনি কি যে এখানে একটা ঘটনা ঘটছে, হয়তো একটা আন্দোলন হয়েছে ছোটখাটো। ওই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ওই মহানগরের যারা ছিলেন ঢালাওভাবে সবার নামে কেস হয়ে গেছে, গায়েবীভাবে না, গায়েবভাবে, এবং এটা উপস্থিত থাকার কোনো প্রয়োজন। এবং আমাদের এই যে আমরা এই অফিসে এমন কোনো দিন নাই যে পুলিশ একবার করে না হানা দিছে। আসতো রেগুলার আসতো, চেক করে যেত। ওদের একটা মানে নিত্য নৈতিক একটা ডিউটি হয়ে গেছিল যে আছে কিনা। ওরা অবশ্য একটা ডিসিশনও নিয়ে নিছে যে না, ইলেকশনই তো হবে না, কারণ ওদের একটা চিন্তা ভাবনাই যে বক্স দখল করে ফেলে এবং ইচ্ছা মতো সিল মারে নেয়, এরকম একটা প্রতিনিধি। এবং সবচেয়ে বড় এক ভয় পাইছিলাম আমি ওইটা, যে নির্বাচনের আগের দিন রাত্রেবেলা আমরা একটা কমিটি সেন্টারে বসছিলাম যে আমাদের এজেন্টদেরকে নিয়ে, প্রায় আমাদের এখানে 102টার মতন আমাদের কেন্দ্র, তো 102 জন লোককে নিয়ে আমরা বসছি যে তাদের সাথে বসে যে কেমনে কেমনে কালকে কাজ করবে বসবে।
এইটাকে নিয়ে ওরা কমপ্লেন করে দিল যে আমরা নাকি একটা বিরুদ্ধ বা নির্বাচন বিরোধী কোনো তৎপরতা বা টাকা পয়সা লেনদেন বা এরকম কিছু করতে যাচ্ছি, এইভাবে করে 2-3টা থানা এবং ডিবি থেকে এসে আমাদের ওই কমিটি সেন্টারটা ঘেরাও দিয়ে ফেলল। তো আমাদের ভাগ্য ভালো যে আমাদের কিছু লোক ছিল যাদের কাছ থেকে আমরা খবর পাইছি। পাওয়ার পরে আমাকে তাড়াতাড়ি করে, আমি পিছনের একটা জায়গা আছে, দরজা ছিল, আমি ওখান থেকে কোনো রকমে পলায়ে গেলাম, সরে গেলাম। এসে এখান থেকে এসে 30-40 জনকে ওরা সাথে অ্যারেস্ট করলো, এই করলো। এরপরে অনেক তর্ক বিতর্ক নেগোসিয়েশনের পরে তারা 20 জনকে আর ছাড়লোই না, বাকিদেরকে ছেড়ে দিল। পরের দিন যখন আমাদের নির্বাচনের সময় হবে, আমার আর এজেন্ট নাই, কারণ ওই রাতে ধরে নিয়ে গেছে, এজেন্ট নিয়ে গেছে, করছে, আমার আর এজেন্ট নাই, আমি আর কি করব। তারপরে যে এজেন্টগুলো আছে এগুলাকে ভোরবেলা নিয়ে আমি একটা জোগাড় যন্ত্র করে রেডি করলাম, রেডি করে আমার এখান থেকে আমরা রওনা দিব, বের হয়ে যাব। যেই ঘর থেকে বের হয়ে গেছে, অল্প কিছু দূর গেছি, এখানে আমার মেয়ে ছিল। আমার মেয়ে আসলে ওই যারা কয়েকজন মেয়ে এজেন্ট ছিল মেয়েদের জন্য, মেয়েদের বুথের জন্য, তো ও এটার লিডার হিসেবে কাজ করতেছিল। একটুখানি সামনে যাওয়ার পরেই তারা দৌড়ে এসে আমার মেয়ের গলার থেকে ওটা ছিঁড়ে ফেলতে চাইছে, আরো করতে পারে। আমার মেয়ে দেয় নাই, কিন্তু মানে বেশ কথা কাটাকাটি হয়েছে, মানে আমার ব্যাচটা খুলে ফেলতে। আর বাকি যারা ছিল তাদেরকে নানা রকম হ্যারাসমেন্ট, তাদের কাপড় চোপড় টানাটানি করে এই করে, মানে তাদেরকে যে কেন্দ্রেই যেতে দিবে না, এরকম একটা অবস্থা। কেন্দ্রে যেতে দেয় নাই। আমাদের লোকজন আমরা দৌড়ায় গেলাম, যাওয়ার পরে দেখি যে তারা বড় বড় অস্ত্র সব নিয়ে, রামদা টামদা নিয়ে, সবকিছু নিয়ে রেডি। পুলিশ আছে ওখানে, পুলিশ দেখে যে বললাম যে পুলিশ ভাইদের যে ভাই কি হচ্ছে আপনারা দেখেন। ওনারা কিচ্ছু বলে না, ওনারা আস্তে পিছন দিকে ফিরে যাদের মতো সরে গেল। ওনারা কোনো বাধাও দিল না বা কোনো কিছুই বললো না, ওনারা জাস্ট পিছনে ফিরে আস্তে আস্তে সবাই সরে গেল। তখন আমরা বুঝলাম যে অবস্থানে, তখন আমরা ব্যাক করে চলে আসলাম। আমাদের এজেন্ট ছাড়াই আমাদের ভোট হচ্ছিল, কিন্তু কেন্দ্রের মধ্যে ভোট হচ্ছে এমন হয়েছে কি, যারা ভোট দিতে যাচ্ছে দেখা গেছে যে ওই যে ম্যানিফেস্টো স্লিপটা নিয়ে যায়, যারা আমার ছবিওয়ালা স্লিপ নিয়ে যাচ্ছে তাদের স্লিপটা ছিঁড়ে ফেলে দিচ্ছে এবং তাদেরকে ঢুকতে দিচ্ছে না। আর যারা এমনি নরমালি যাচ্ছে, কত নির্বাচনের কথা বলছেন? এটা 2008-এর। এরপরে আবার সেকেন্ড আরেকটা নির্বাচন হলো, সেই নির্বাচনে আমি গেলাম, সেই নির্বাচনে করলাম, কিন্তু সেই নির্বাচনে আমাদেরকে এজেন্টও দিতে দিল না আমাদেরকে। আমি একটা মার্কা পাইলাম, যে এই ঘুড়ি মার্কাটা পেলাম আমি। কিন্তু ঘুড়ি মার্কাটা পাওয়ার পরে ওদের লোকজনকে ঘেরাও করে ধরলো, যে মার্কা আনার সময় আমার ছেলে গেল এবং আমাদের কিছু লোকজন গেল আনার জন্য। ওরা তখন কি করলো, যে ওইখান থেকে আমাকে টেলিফোন করলো, করে বললো যে না, এই মার্কাটা আপনাকে দেওয়া যাবে না, কারণ আমাদের নেতা, আমাদের মেয়র সাহেবের নির্দেশ আছে যে আমাদের যা আছে সবই মার্কায় আমরা নিতে হবে। কিন্তু অথচ আইন কিন্তু মার্কাটা লটারিতে হয়, যে লটারিতে যে মার্কাটা পাবে। তো আমি মার্কাটা পাওয়াতে, কিন্তু না, ওরা ওটা নিতেই হবে। আমি বললাম ঠিক আছে, তাও মার্কাটাও আপনার কাছ থেকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিল। তো আমি মার্কাটাও দিয়ে দিলাম, তারপরে গেল। এরপরে তো মনে করেন নির্বাচনের দিন আসলো, নির্বাচনের দিন ঘনিয়ে আসলো। তো ওই দিন ওই নির্বাচনটা তো আমি করতেই পারিনি, কারণ ওই করতে গেছে, কারণ কোনো ব্যালট বাক্স আগেই ফুল, এবং কোনো লোককে মানে মাত্র গুটি কয়েক 50-60 জন 100 জন হয়তো লোক গেছে, যে ওদের লোকরা দাঁড়াইছে, ওরা তো ওই ঝনঝনানির ভিতরে ঢুকতেও দিবে না। আমি যে একজন মানে কি বলে প্রার্থী, আমি পর্যন্ত ঢুকতে পারিনি কেন্দ্রে। ভোট কি দিয়েছিলেন আপনারটা? না, আমি দিতে পারিনি, কারণ আমি গেছি পরে না, ওরা আগে নির্দেশ করতেছে, এই করতেছে। তখন আমার দলের লোকরা বললো যে না, এই একটা ভোটের জন্য যায় বা এই করে হ্যারাসমেন্ট হওয়ার থেকে না যাওয়াই ভালো। এর কিছুক্ষণ পরেই 11:30টার দিকে আমাদের মেইন অফিস থেকে খবর আসলো যে ম্যাডাম বলে দিছে যে না, আমরা নির্বাচন বর্জন করলাম, আমরা আর নির্বাচন করব না। তখন উইথড্র করে সব করে চলে গেলাম। সবচেয়ে কষ্টকর ব্যাপারটা হলো এই, দেখেন, নির্বাচন শেষ, ঠিক 4টার সময় নির্বাচন শেষ হলো, 5টার সময় একটা গ্রুপ আসলো, আইসে আমার অফিসের নিচে যতগুলো গাড়ি ছিল সবগুলো ভেঙে ফেললো। আমার এই অফিসের সামনেও 4-5টা গাড়ি ছিল, এবং আমার এখানে আরো অন্যদের গাড়িও রাখে, তাদের সবার গাড়িগুলো তারা ভেঙে চুরে, এবং যাকে পাইছে তাকে নৃশংসভাবে পিটায়ে মাইরে ধরে ট্রেনে। এরপরের থেকে আর এলাকাতেই ঢুকতে পারিনি। এলাকাতে ঢুকছি, মানে এমন ভাবে ঢুকছি, তখন আমার আসলে অভ্যাস হয়ে গেছে, এখন হাস্যকর ব্যাপার যে আমি সবসময় ক্যাপ ইউজ করি আর মাস্ক ইউজ, এখন ওইটা অভ্যাস হয়ে গেছে। এখন মানে ওই 15 বছরের ভয়টা এখনো কেটে উঠে নাই। এখনো হয় কি, রাস্তা দিয়ে যাচ্ছি, একটা পুলিশের গাড়ি দেখে ধমকায় যাই, যে কি ভয় পাই। অন্যদিকে তখন মনে পড়ে যে আমি তো এখন সেই হয়, আমি তো 5 তারিখের পরে এখনো ওই ভয়টা এখনো কাজ করে। কারণ এই যে 16 বছর যে এই অবস্থাটা দেখছি, এটা ভোলার মতো না। কখনো যদি অফিসে কোনো জরুরি কাজে আসতে হয়েছে, আগে 2-3 জন লোককে রেডি করে ফেলছি, একজন লোককে ওইদিকে রাখছি,
একজন লোক এই পাশে রাখছি, ওরা পাহারা দিছে, দাঁড়ায় এসে রেডি করে পাহারা দিছে যে কোনো গাড়ি দেখা যায় কিনা। যদি দেখছি যে নাই, ক্লিয়ার দিছে, আসছি, এসে বসে একটু টুকটাক কাজ কাম করে আবার ফুরুত করে মানে নিজের বাসাতে নিজের অফিসে আসতেন, লুকিয়ে লুকিয়ে আসতেন। হ্যাঁ, লুকিয়ে একদিক দিয়ে আসছে, হয়তো এই পূর্ব দিক থেকে আর ঢুকলাম, হয়তো পশ্চিম দিক দিয়ে বেরিয়ে গেছি। এছাড়া করার কিছুই ছিল না। প্রতিটা ঘটনার পিছনে একটা করে মামলা হয়েছে। দোষ করি না করি, উপস্থিত থাকি না থাকি, মামলা হবেই। মামলা হয়েই গেছে এবং 3টা থানা থেকে মামলা হয়েছে। 3টা থানা থেকে? 3টা থানা থেকে মামলা হয়েছে। আমাদের এটা কাঁঠালবাগান, আমাদের কলাবাগান থানা, কাঁঠালবাগান, কিন্তু এটা কলাবাগান থানার অন্তর্গত, যেই কারণে কলাবাগান থানায় মামলা হয়েছে। পল্টন থেকে মামলা হয়েছে, রমনা থানাতে মামলা হয়েছে। যদি পল্টনে কোনো ঘটনা ঘটছে সেটা তো মামলা হয়ে নামে ছিলাম, এলাকাতে হইলেও ছিলাম, মানে কোনো ছাড় নেই। তাদের লিস্ট করা আছে, আপনি উপস্থিত থাকেন বা আমি থাকি, কোনো সমস্যা নেই। যেহেতু আমি দল করি বা আমি পার্টির সাথে জড়িত, আমি কাজ করে যাচ্ছি, আমি আন্দোলন করে যাচ্ছি, হয়ে গেছে। একের পর এক মামলা দিয়েই গেছে। এবং এখানে একটু বলি, লাস্টের দিকে একটা ঘটনার কথাই বলি, যে লাস্টে যখন নির্বাচনটা হইল, শেষ নির্বাচনের 2 মাস আগের থেকে হঠাৎ করে শুরু হইলো জাতীয় নির্বাচন না আপনার কাউন্সিল? জাতীয় নির্বাচনের কথা 24-এ। হ্যাঁ, লাস্ট নির্বাচনের আগে তড়িঘড়ি করে শুরু হয়ে গেল একটা কি, যে আসলে সাধারণত কি আমরা তো কেস হয়েছে, কেস হওয়াতে হয় কি 1 মাস পর পর ডেট পড়ে, অনেক সময় 2 মাস পর পর ডেট পড়ে। কিন্তু ওদের নির্দেশ চলে আসলো কি, যে আমাদেরকে তারা মানে সাজা দিতে হবে, আমাদের মামলা শেষ করে ফেলতে হবে। এমনও দেখা গেছে যে মানে আজকে গেছি, পরের দিন আবার ডেট পড়ে গেছে, আবার পরের দিন ডেট পড়ে গেছে। ধরে কিছু সাক্ষী নিয়ে আসছে, যার বানানো সাক্ষী, যে সাক্ষীরা আমাদেরকে জীবনে চিনেও না, দেখেও নাই, ওইসব সাক্ষীরা এসে বলতেছে একাধারা আমাদের বলার কোনো অধিকার নাই। আমরা কোর্টে হাজিরাতে গেছি, আমাদেরকে বলতেছে, আমাদের জিজ্ঞেস করতেছে। আমি এমনও বলছি অনেক সময় যে আপনি কি আমাকে চিনেন, আমি কে? জজ সাহেব আমাদের বললো যে কথা বলবেন না, চুপ করেন, আমাদেরকে কথা বলতে দেন। আমরা চুপ করে দাঁড়াই দিচ্ছি কোর্টে, একচেটিয়া ভাবে 1 মাসের মধ্যে 13-14 বার হাজিরা করে ধুমধাম করে রায় কি 2 বছর 2.5 বছর সাজা, সবার ঢালাও। কেন? যেন ওই নির্বাচনে আমরা থাকতে না পারি, সবাইকে ভিতরে ঢুকে পড়তে হবে। এবং এইভাবেই তারা কমপ্লিট করে তারা শেষ করে ফেলছে। ওদের লোক এমন ভাবে ছড়ানো ছিল, তো আমরা তো কোনো আসলে মিছিল মিটিং বা করতে পারতাম, কিন্তু আমাদের হঠাৎ হঠাৎ হয়তো নির্দেশ আসতো যে আমাদের এলাকায় মিছিল করতে হবে। এখন আমরা সব ঠিক করছি যে আমরা মিছিল করব, হয়তো সকালবেলা যাব, যে ওই একটা নির্দিষ্ট স্পট থেকে আমরা বের হব মিছিলের জন্য। দেখা গেছে কি যে ওদের লোক এমন ভাবে জড়ানো ছড়ায় আছে যে আমাদের এই খবরগুলো আমরা ওরকম গোপন, কারণ লোক বেশি করতে হলে অনেকের সাথে শেয়ার করতে হইতো, এবং ওদের লোকও কিছু লোক আমাদের মাঝখানে ঢুকাই দেওয়া হয়েছিল, যে যারা নাকি আমরা কি আলোচনা করি, কোথায় কি প্রোগ্রাম করব, এইগুলো যেন ওরা আগেই জানতে পারে, সোর্স হিসাবে ঢুকাই দিছিল। যেই কারণে দেখা গেছে যে আমরা হয়তো একটা মিছিল করব, সকালবেলা রেডি হয়ে গেছি, স্পটে গেছি, স্পটের থেকে থামাথাম, মিছিল করার শুরুর আগেই থামাথাম, কারণ ওরা আগেই সিভিল ড্রেসে রেডি, ওইখানে গিয়ে দাঁড়ায় দিছে। তো তারপরেও আমরা তো যতটুকু চেষ্টা করছি, আমাদের লোকজন ছিল, আমরা তখন করতাম কি একটু টেকনিক ইউজ করতাম, যে 2-3টে স্পট, ভুয়া স্পটের নাম বলতাম যে আমরা এখান থেকে করবো, কিন্তু আসলে কিন্তু করবো আরেক জায়গায়। দেখা যাচ্ছে যে ওইভাবে করে তখন এইটা এত চেঞ্জ করতে গিয়ে দেখা যাচ্ছে কি লোকের পরিমাণ কমে যেত। কারণ 50 জন 100 জনকে যদি বলতে যায়, দেখা যায় এর ভিতরে কিছু গন্ডগোল বের হয়ে যায়। যেই কারণে তখন একেবারে বিশ্বস্ত যাদেরকে নিয়ে, দেখা গেছে যে 20-30 জন 40 জনকে নিয়ে, তখন এই জন্য অনেক হয়তো বলে যে ওই সময় আমরা বৈষম্য সরি বলতে চাচ্ছি না, ওই আন্দোলনের সময় আমরা মিছিল করতে পারিনি বা অনেক লোকজন আসতে পারেনি, এইসব কারণে আমাদের তখন লোকজন কম ছিল। কারণ দেখা যেত যে বেশি লোক বলতে গেলে বা জানাতে গেলে ওদের লোক এসে ঢুকে পড়তো। তখন আমরা যারা নির্দিষ্ট, আমরা কিছু লোককে ঝট করে মিছিল করতাম, মিছিল করে শেষ করে জনগণকে জানাইতাম, এবং জনগণের অনেক সমর্থন পাইতাম, সবাই হাততালি দিত বা আমাদেরকে খুব মানে সমর্থন জানাইতো। এরপরে যার যার মতো চলে যেতাম, এবং ওইখান থেকেও অ্যারেস্ট হয়ে যাইত। এবং আমার সাথে সহপাঠী দেখছি এমনও সময় গেছে যে 2 জন রয়েছি, পাশের জনকে ধরে বলছে হয়তো ভাগ্য ভালো, দৌড় দিয়ে যে পলাই যেতে পারছি, এটা আল্লাহর রহমতের কারণে। আপনার কারণে ফ্যামিলি নির্যাতন কতটুকু হয়েছে এই ফ্যাসিস্ট সরকারের আমলে? আমার ফ্যামিলি নির্যাতন প্রথম দিকে তো অনেক বেশি, পরে যখন আমরা সরে গেলাম এই এলাকার থেকে, তখন তো আর ফ্যামিলি এদিকে আসতো না, ফ্যামিলি আসলে এটার সাথে ইনভলভ হইতো না, আমি একাই তখন মুভ করতাম। কারণ চিন্তা করতাম যে ফ্যামিলিকে তখন
ইনভলভ করলে তখন ওরা তো ছেলে মেয়ে বউ বাচ্চা কাউকে মানতো না, সবাইকেই ঢালাও ভাবে নির্দেশ দিয়ে দিত, হ্যারাসমেন্ট করতো। এবং ইলেকশনের সময় আমার মেয়ের সাথে যে ঘটনাটা করছিল ওরা, ওর পরের থেকে আমি ইচ্ছা করে একেবারে তাদেরকে দূরে সরাই ফেলছিলাম। এবং আমি তখন এককভাবে এসেই করতাম ফ্যামিলিদেরকে। আর ফ্যামিলি নির্যাতন কি, আগে যেরকম আমরা যেভাবে চলতে পারতাম ওইভাবে চলা যেত না, ব্যবসা বাণিজ্য বন্ধ, সব এদিকে সময়, সংসারের প্রতি অত নজর দিতে পারতাম না। তো বুঝাই যাচ্ছে যে একটু হজবরল অবস্থায় চলতো। এখন তারাও সেটা মেনে নিছিল, কিছু তো করার নাই দেশের যে পরিস্থিতিতে। কখনো কি মানে ফ্যামিলি থেকে পরবর্তীতে এই যে বিভীষিকাময় একটা জীবন পার হচ্ছিল, ফ্যামিলি কি মানে বলেছিল যে রাজনীতি থেকে সরে যাওয়া? এটা আমার মনের কথাটাই বললে, যে আমার শেষের দিকে এমন হয়েছিল যে ফুল ফ্যামিলি আমার এগেনস্টে চলে গেছিল। সবাই, কেউ আমার বাচ্চারাও পর্যন্ত বলতো যে বাবা দরকার নেই, বাদ দাও। কারণ এমন একটা অবস্থা হয়েছে যে 5 তারিখে যে একটা পরিবর্তন হবে এটা আসলে একটা সবার স্বপ্নের মতন। এটা কিন্তু কেউ আমরা জানতাম না। আমরা মনে করেছি যে আরো কতদিন কত কিছু হয়, কারণ ওরা যেইভাবে ফ্যাসিস্ট ভাবে যেইভাবে করতেছিল, কারণ আইন, যেই দেশে, যে আমরা একটা গল্প পড়ছি যে উল্টো রাজার দেশ, একটা গল্প বলতো যে যেখানে কোনো আইন নাই, যে আমাদের দেশে যে আইন, আদালত আদালত চলতো কি ওই নির্দেশে, ওদের নির্দেশে কোন একটা রায় হবে, ওইখান থেকে নির্দেশ আসতো, কি বলবে জজ সাহেবরা শুধু রায় দিত। জজ সাহেবদের কিছু আইন কানুন দেখে বলার কোনো অধিকারই ছিল না। তো সেইখানে এই দেশে তো কিছু বলার নাই, যেই জন্যই সবাই বলতো যে দরকার নাই, চলো আমরা এই দেশ থেকেই চলে যাই, কারণ এই দেশে যেইভাবে শুরু হয়েছে আমাদের তো শেষ হয়ে যাবে। আর এতগুলা মামলা হয়েছে তোমার বিরুদ্ধে, তুমি তো একের পর এক জেলই খাটতে থাকবে, তার থেকে চলো চলে যায়। কিন্তু তারপরেও দেশের মায়া, দলের মায়া যেতে পারিনি, বলছি যে না, দরকার হলে তোমরা চলে যাও, আমি থাকি। কিন্তু তারাও যায় নাই, রয়েছে, কিন্তু ওরা আলাদা জায়গায়, অন্য জায়গায় এলাকা ছেড়ে অন্যখানে গিয়ে থাকতাম আর কি। আমি একটা বাসা করে নিয়েছিলাম, বাসা ভাড়া নিয়ে ওইখানে নিয়ে থাকতাম। এবং কয়েকটা বাসা চেঞ্জ করতে হয়েছে। রাজাবাজারে কিছুদিন ছিলাম, তারপরে এই গুলশানে গিয়ে কিছু ছিলাম, বাড্ডাতে ছিলাম। কারণ একটা বাসা কিছুদিন পরেই তারা দেখা যেত যে হয়তো খবরাখবর কোন রকমে জেনে যেত, আবার বাসা বদলাই চলে যেত। বর্তমান দেশের রাজনীতি নিয়ে আপনার মতামত কি? বর্তমান তো রাজনীতি বলতে গেলে আসলে কোনো নিয়মের মধ্যে তো এখন চলছে না। একটা দেশ চলতে হলে নিয়মতান্ত্রিক একটা সরকার দরকার, বৈধ এবং নির্বাচিত সরকার দরকার। এখন তো কোনো নির্বাচিত সরকার নেই। আর এখন যে অন্তর্বর্তীকালীন যে সরকারটাও হয়েছে, এটাও নিজেরা নিজেরা সিলেক্ট করে করে হয়েছে, কারণ কোনো এরকম ভাবে কোনো কিছু করা হয় নাই। আবার যেসব ছাত্ররা করছে ওরা ওদের থেকে প্রতিনিধি দিয়ে এসে এখানে 2টা পোস্ট নেওয়া হয়েছে। দেখা গেছে যে কিছুদিন পরে ওরাই নিজের, আবার যে গত 2-3 দিন ধরে শুনতেছি তারাও একটা দল গঠন করে ফেলছে। তো এখন তাদের, তারা কি দেখাইলো যে একজনকে শুধু, নাহিদ সাহেবকে শুধু বাদ দিয়ে তারা করতেছে, কিন্তু বাকিটা তো রয়েই গেছে। তো আমরা তো চাই একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়কের পক্ষ থেকে আমাদের নির্বাচনটা হোক এবং নিরপেক্ষভাবে হোক। এখন তত্ত্বাবধায়কের মধ্যে যদি যারা নির্বাচন করবে তাদের লোক থাকে, তাহলে তার নিরপেক্ষতা থাকবে না, এবং তারা ইচ্ছা করে টাইম কিল করে যাচ্ছে। আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নির্বাচনটা হোক। আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা একটা নিয়ম দিয়েছে আমাদেরকে, এটা কিন্তু আজকে দেয় নাই, এটা 2.5 বছর আগের থেকে দিয়েছে। এবং উনি এমন ভাবে দিয়েছে যে সবার জন্য অধিকার থাকে, সবগুলা বিষয়টার ভিতরে ইনভলভ করেছে। উনি যদি ক্ষমতার এতই লোভী হইতো, উনি কিন্তু একটা শর্ত দিয়েছে যে কোন সরকার নির্বাচিত হলে 2বারের বেশি থাকতে পারবে না। আমাদের দেশে কিন্তু যতবার ইচ্ছা হচ্ছে। ওনার যদি লোভ থাকতো তাহলে কিন্তু এটা করতো না, যে না 2বারের কথা না। উনি চাচ্ছে যে সারা দুনিয়াতে যেভাবে চলছে সুন্দরভাবে একটা দেশটা চলুক, আমাদের সোনার বাংলা সোনার মতন থাকুক, আমরা ভালোভাবে থাকতে পারি, আমরা নিজের মর্যাদা নিয়ে থাকতে পারি, আমরা শান্তিতে ঘুমাতে পারি, এই নিশ্চয়তাটা যেন আমরা পাই। আমরা যারা ব্যবসা করি আমরা যেন সুন্দরভাবে ব্যবসা করতে পারি। সরকারকে যা ট্যাক্স দিতে হবে দিব, বৈধভাবে ট্যাক্সটা দিব, এবং সেই টাকাটা আমাদের দেশের জন্য কাজে লাগবে। একটা পুল বানাইতে যদি 10 কোটি টাকা লাগে, যেন 10 কোটি টাকাই লাগে, সেখানে যেন 20 কোটি 50 কোটি 100 কোটি টাকা না লাগে, যেন এই টাকাটা যেন নষ্ট না হয়। জনগণের সম্পদ জনগণের কাছেই থাকবে। আমরা এই দেশটাকে আমাদের মায়ের মতন ভালোবাসি, আমরা চাই সবাই শান্তিতে ভালো থাকবে। নতুন একটি দল গঠন হয়েছে, ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি, এই বিষয়ে আপনার মতামত কি?
এখানে অভিমত বলতে গেলে এটা বলতে হয় যে সবারই উচ্চাভিলাষ থাকতে পারে। এখন নাগরিক পার্টি যারা বলছে, একটা দল আসলে কি রাজনীতিটা এমন একটা মনে হচ্ছে যে মানে যেমন খেলার জিনিস, যে হালকা একটা জিনিস। আজকে আমি মনে করলাম রাজনীতিতে ঢুকলাম, কালকে আমি বড় নেতা হয়ে গেলাম, তাহলে তো হবে না। রাজনীতিটা একটা অভিজ্ঞতার ব্যাপার। এটা অনেক দিনের অভিজ্ঞতার ফলে সঞ্চয় করে করতে হয়। একটা দেশ চালানো এটা মুখের কথা না। আমাকে এসে জোর করে একদম দখল ক্ষমতায় বসায় দিল আর আমি দেশ চালাই ফেললাম, আমি তো সেটা পারবো না। এটাকে আমাকে বুঝতে হবে, এই দেশের ভালো মন্দ জানতে হবে। দেশ প্রত্যেকটা জিনিসেরই একটা নিয়মতান্ত্রিক ব্যাপার আছে। আমরা যে লেখাপড়া করি, আমরা যদি ক্লাস 1, 2, 3 পরেই যদি মনে করি যে একেবারে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, তাহলে তো হবে না। ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হলে কি হয়, ইন্টারমিডিয়েট পাস করতে হয়, এরপরে ডাক্তারি পড়তে হয়, অনেক অভিজ্ঞতার দরকার। তেমনি দেশটাকে চালাইতে হলো এরকম অনেক পূর্ব অভিজ্ঞতার দরকার। ছেলেরা আসছে, তারা একটা দল গঠন করছে, তাদের হাতে যদি এখন হঠাৎ করে ক্ষমতা দিয়ে দেওয়া হয়, তাহলে তাদের অভিজ্ঞতার অভাবে আমার মনে হয় না তারা খুব একটা ভালো কিছু করতে পারবে। তাদেরও অভিজ্ঞতা হতে হবে, সময় নিতে হবে, জানতে হবে, সবকিছু বুঝতে হবে, তারপরে যদি দেশ চালাতে হবে। যারা অভিজ্ঞ তাদের কাছেই আগে ক্ষমতাটা দেওয়া উচিত। তবে হ্যাঁ, আইন কানুনটা আরো কঠিন করে ফেলা উচিত, যেন কেউ লুটপাট করতে না পারে, কেউ অন্যায় করতে না পারে, কেউ স্বজনপ্রীতি করতে না পারে। এই জিনিসগুলো যদি খুব কঠিনভাবে আইন কানুনটা কঠিন করা হয়, তাহলে ইনশাল্লাহ দেশ ভালো দিকে আগায় যাবে। আমরা দেখছি জনাব তারেক রহমানের 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামত নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করে যাচ্ছে। তো আপনি জনাব সাদিকুর রহমান টুটুল, আপনার মতে আগামীর বাংলাদেশ তারেক রহমানের দৃষ্টিতে কেমন হওয়া উচিত? আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা প্রায় 2.5 বছর আগে অনেক চিন্তা ভাবনা করে আমাদেরকে দিয়েছিলেন। তো এখন যখন আমাদের স্বৈরাচার মুক্ত দেশ হয়েছে, আমরা এখন এই 31 দফাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আপনারা জানেন যে আমাদের ঢাকা শহরের দুইটা আছে, উত্তর এবং দক্ষিণ মহানগর। এই উত্তর এবং দক্ষিণ মহানগর গত 1 মাস ধরে প্রতিদিন 2টা করে প্রোগ্রাম করেছে এবং প্রত্যেকটা থানা থেকে প্রোগ্রাম হয়েছে। এই থানার কাজটাই ছিল, এই কর্মশালা ছিল, এই কর্মশালাটার মূল কাজটাই ছিল জনগণের কাছে এই 31 দফাকে পৌঁছে দেওয়া। এই 31 দফাকে কি আছে, 21 দফাতে কি আছে, সম্পূর্ণ বিষয়গুলি আমাদের মহানগরের সভাপতি, সেক্রেটারি সাহেব এবং জনতার মেয়র সাহেব, উনি এই 31 দফাকে পুঙ্খানুপুঙ্খরূপে সকলের সামনে বর্ণনা করেছেন, সবাইকে জানিয়েছেন এবং আমাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে যে আমরা যেন সব জনগণের কাছে 31 দফাকে সবাইকে তুলে ধরি। 31 দফার মূল বিষয়গুলো সবাই যেন জানে এবং দেশ পরিচালনার জন্য যে 31 দফাটা কতটা প্রয়োজনীয়, এটা সবার কাছে পৌঁছে দেওয়া। দেশবাসী এবং আপনার এই নির্বাচনী এলাকার মানুষের জন্য কি বলা হচ্ছে? আমার সকল ভাই বোনদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা আসুন, সবাই ভালো করে আমাদের নেতার এই 31 দফাকে জানুন, বুঝুন। এবং আমি জানি, আমার বিশ্বাস, আপনারা যদি এই 31 দফাকে মনোপ্রতভাবে এবং মনোযোগ দিয়ে জানেন, বুঝেন, ইনশাল্লাহ আপনারা বিএনপিকে সমর্থন করবেন এবং আপনারা চাইবেন যে আগামীতে বিএনপি সরকার দেশে আসুক এবং দেশ ভালোভাবে চলুক। এবং আমাদের নেতার অঙ্গীকার, উনি চান একটা সুন্দর সফল বাংলাদেশ হোক এবং এই দেশের মানুষ এই গত 16 বছরে যে কষ্ট করেছে, যে বঞ্চনার শিকার হয়েছে, সেই বঞ্চনা যেন আর তাদের জীবনে ফিরে না আসে, এই বিভীষিকা যেন তাদের জীবনে ফিরে না আসে। এখানকার মানুষ যেন 2 বেলা খেয়ে বাঁচতে পারে, যারা ব্যবসা করে তারা যেন সুন্দরভাবে ব্যবসা করতে পারে, যারা ছাত্রছাত্রী তারা যেন ঠিকভাবে সঠিকভাবে পড়াশোনা করে বড় বড় ডিগ্রি অর্জন করতে পারে এবং সঠিক যে সোনার বাংলা, সেই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নকে সফল করে আমাদের সোনার বাংলা করতে চাই। ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় থেকে আমাদের ফ্ল্যাশ টিভিতে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আমার দর্শকদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা শুনলাম ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক জনাব সাদিকুর রহমান টুটুল। জনাব সাদিকুর রহমান টুটুলের এই দীর্ঘ 15 বছরের না বলা কিছু কথা আমাদের সাথে আজকে সে শেয়ার করেছেন। এই 15 বছর আসলে দীর্ঘ একটা সময় পার হয়েছে।
নির্যাতনের জায়গাটাও অনেক বড় ছিল। সব কথা আমাদের কাছে না বললেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা তার সাথে কথা বলেছিলাম। জনাব সাদিকুর রহমান টুটুলের এই 15 বছরের না বলা কথা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। প্রিয় দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।